আসসালামু আলাইকুম। ইসরায়েল নিজেদের সেনাবাহিনীকে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত ও নৈতিক মানসম্পন্ন বলে দাবি করলেও সাম্প্রতিক সময়ে দেশটির একের পর এক সেনা সদস্য বাহিনীর কুৎসিত দিকগুলোকে সামনে নিয়ে আসছে। বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত ইসরায়েলি সেনা সদস্য প্রকাশ্যে বাহিনীর অভ্যন্তরে চলমান অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অভিযোগ তুলেছেন। ইসরায়েলি সমাজে নিশ্চিত অন্যায় দেখেও চুপ থাকাই হলো আদর্শ। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারকে পায়ে পিষ্ট করে দখলদারি করাকেই এই সমাজের সবাই নীরবে মেনে নেয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেখানে লাঞ্ছিত হতে হয়, শাস্তি পেতে হয়। এরকম একটি সমাজে সাহস করে সেনাবাহিনীর দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, তাও আবার বাহিনীর সাবেক সদস্যদের মুখ থেকে। এই ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরের নানা দিক তুলে ধরেছেন আহমদ আবদুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী থেকে অবসর নেয়া প্রবীণ সেনারা বেশ কয়েক বছর আগেই ব্রেকিং দ্য সাইলেন্স বা বিটিএস নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। এই প্ল্যাটফর্মে ভিকটিম ইসরায়েলি সেনারা নিজেদের নাম পরিচয় গোপন রেখেও নিজেদের সাথে ঘটা অন্যায় নিয়ে কথা বলতে পারতেন, অন্যের সাথে করা অন্যায় আচরণ তুলে ধরতে পারছেন। এই প্ল্যাটফর্মের ব্যানারেই সম্প্রতি ফিলিস্তিনি ও ইসরায়েলি নাগরিকদের তরফ থেকে উল্লেখযোগ্য সংখ্যক সাক্ষ্য প্রমাণ ও জবানবন্দির রেকর্ড করা হয়েছে। এসব জবানবন্দিতে উঠে এসেছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের অবর্ণনীয় অত্যাচারের গল্প। পাশাপাশি ধর্মবিদ্বেষের কারণে কিভাবে নিপীড়ন চালানো হয় তাও উঠে আসে। সাধারণ মানুষজন ব্রেকিং দ্য সাইলেন্সের বিষয়ে আগ্রহী হয়ে ওঠে 2014 সালের একটি ঘটনায়। সে বছরে এই প্ল্যাটফর্মটি বেশ কয়েকজন ইসরায়েলি সেনার জবানবন্দি প্রকাশ করে। এ সেনারা 2014 সালের গাজার হামলায় অংশ নেয়। সে যুদ্ধে মোট 2104 জন ফিলিস্তিনি নিহত হয়েছিল এবং যার মধ্যে 1662 জনে ছিল নিরীহ বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ছিল 495 জন শিশু এবং 253 জন নারী। এই জবানবন্দিগুলোর একটি ছিল ইসরায়েলি পদাতিক বাহিনীর সাবেক একজন লেফটেন্যান্টের। তিনি যুদ্ধে উত্তর গাজায় অংশ নিয়েছিলেন। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর কামান ব্যবহারকে উত্তেজনা ধরে রাখার কৌশল হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন ইসরায়েলিরা 2014 সালের যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিরন্তর কামানের গোলা ছোড়ার কৌশল গ্রহণ করেছিল, যাতে ফিলিস্তিনিরা এক মুহূর্তের জন্য স্বস্তি না পায়, যাতে ফিলিস্তিনিরা প্রতিটা মুহূর্তে ইসরায়েলি আক্রমণের ভয়ে তটস্থ থাকে, যাতে তারা বুঝতে পারে যে ইসরায়েলিরা তাদের প্রতিপক্ষ ফিলিস্তিনিদেরকে নিঃশেষ করে দিতে মুহূর্তের জন্য অবকাশ দেবে না। ইসরায়েলি এই সেনা কর্মকর্তা বলেন, আমরা প্রতি মুহূর্তেই শেল নিক্ষেপ করতাম। আমরা যদি শহরে প্রবেশ নাও করতাম, তারপরও একটার পর একটা শেল ছুড়তাম। আমাদের মুহুর্মুহু আক্রমণে গোটা গাজা জুড়েই ছিল বিস্ফোরণের চিহ্ন। তা হোক সন্দেহভাজন কোনো গোষ্ঠীর ঘাঁটি কিংবা উন্মুক্ত কোনো স্থান কিংবা কোনো ভবন, সব জায়গা জুড়েই ছিল আগুন আর আগুন। এই লেফটেন্যান্ট তার জবানবন্দিতে আরও বলেন, প্রতিপক্ষকে দুর্বল ও কোণঠাসা করার জন্য ইসরায়েলিরা একটানা 5 দিন নিরবিচ্ছিন্নভাবে বোমা বর্ষণ করে। এরপরও নীতি নির্ধারণী মহলে বেশ অস্থিরতা ছিল। ইসরায়েলি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের প্ররোচনাতে সেনারা এভাবে ক্রমাগত শেল, বোমা ও মর্টার হামলা চালিয়ে যায়। অনেক সময় তারা সঠিকভাবে টার্গেট নিরূপণ না করেই ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। ফলে অগণিত সংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। আনাদুলি এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক পাইলট ইয়োনাতান শাপিরা ইসরায়েলি সরকার ও সেনা কর্মকর্তাদেরকে স্পষ্টতই যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছেন। 2003 সালে অবসরে যাওয়া শাপিরা তার জবানবন্দিতে বলেন, দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরায়েলি বিমান বাহিনী ও সামরিক বাহিনী যেসব অন্যায় করেছে তা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। এ ধরনের ঘৃণ্য অপরাধ করার মাধ্যমে তারা লাখো লাখো ফিলিস্তিনিদের মনে ভয় ও আতঙ্ক সংক্রমিত করতে চেয়েছে। যখন আমি ইসরায়েলি বাহিনীর অন্যায্য সব কর্মকাণ্ডকে উপলব্ধি করতে পারলাম, সেদিন আমি নিজেই শুধু বাহিনী থেকে পদত্যাগ করিনি, বরং অন্যান্য পাইলটদেরকেও বোঝাতে এবং সংঘবদ্ধ করতে চেষ্টা করেছি, যাতে তারা এ ধরনের যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ত না হয়।
ব্রেকিং দ্য সাইলেন্সে প্রকাশিত আরেকটি জবানবন্দি হল সাঁজোয়া বাহিনীর সাথে যুক্ত একজন ফার্স্ট সার্জেন্টের। তিনি তার জবানবন্দিতে বর্ণনা করেন কিভাবে গাজা অভিযানের সময় ইসরায়েলি ট্যাঙ্ক চালকরা অহেতুক সাধারণ নাগরিকদের গাড়ির উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল। বেসামরিক সেই গাড়ি চালকের হাতে কোনো অস্ত্র ছিল না। তিনি ট্যাঙ্কে কোনো আক্রমণও করেননি, বাজে কোনো ইঙ্গিতও করেননি। অথচ ট্যাঙ্কের চালক নিছক মজা করার অংশ হিসেবেই তার সাঁজোয়া যানটিকে সামনে পেছনে ডানে বামে নিয়ে খেলা করেন এবং ফিলিস্তিনি সেই গাড়িটিকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেন। আরেকটি পাশবিক ঘটনাও এই সার্জেন্ট তার জবানবন্দিতে প্রকাশ করেন। এই ঘটনায় একজন ইসরায়েলি ট্যাঙ্ক ড্রাইভার তার ট্যাঙ্কটিকে একজন বেসামরিক ফিলিস্তিনির গাড়ির উপর দিয়ে চালিয়ে দেন। গাড়িটিও ধ্বংস হয়, অবধারিতভাবে গাড়ির আরোহীও মারা যায়। তারপর ইসরায়েলি ট্যাঙ্ক চালক ক্ষান্ত হয়নি। সে ট্যাঙ্ক থেকে নেমে গাড়িটিকে লক্ষ্য করে যে গাড়ির কোনো অংশ এখনো টিকে আছে কিনা। এরপর তিনি গাড়ির ভেতর থেকে নিহত ফিলিস্তিনির সানগ্লাসটি নিয়ে যান। তারপর আবারও ট্যাঙ্কে ফিরে গিয়ে গাড়ির উপর দিয়ে দ্বিতীয়বারের মতো ট্যাঙ্কটি চালিয়ে দেন। আরেকজন অবসর নেওয়া মেজর তার জবানবন্দিতে 2002 সালের একটি ঘটনার কথা বলেন। সেবার ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলের একটি বোমা নিষ্ক্রিয়করণ টিমকে পাঠিয়েছিল যাতে তারা পাইপে থাকা বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। কিন্তু এই টিম কোনো ধরনের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ফিলিস্তিনি শিশুদেরকে মানববর্ম হিসেবে ব্যবহার করে। তারা অভিযান শুরুর আগে স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িতে গিয়ে তাদের বাচ্চাদেরকে বের করে নেয় এবং তারপর তাদেরকে দিয়েই পাইপ বোমাগুলোকে সংগ্রহ করে। এ ধরনের ঘটনায় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের গান পয়েন্টে নিয়ে যাওয়া হয়। তাদেরকে মানব ঢাল হিসেবে কাজে লাগিয়ে বোমা নিষ্ক্রিয় করা হয়। যারা এই কাজে সহযোগিতা করতে রাজি হতো না তাদেরকে ঘটনাস্থলে মেরে আহত করা হতো। আরেকজন ইসরায়েলি ক্যাপ্টেন যিনি 2014 সালের গাজা হামলায় অংশ নিয়েছিলেন তার জবানবন্দিতে জানান, ইসরায়েলি সেনারা অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি এক বাড়িতে থাকা একজন নাগরিককে দূর থেকে দেখতে পায়। তারপর ঘটনাস্থলে অন্য কাউকে দেখতে না পেয়ে ইসরায়েলি সেনারা বেপরোয়া হয়ে ওঠে। তারা কোনো নিয়মকানুন বা অনুমতির তোয়াক্কা না করে বাড়ির ভেতরে গিয়ে ফিলিস্তিনিকে হত্যা করে বসে। প্রথমে পদাতিক সেনারা বাড়ির ভেতর ঢুকে লোকটিকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এর কয়েক মিনিট পর ব্যাটালিয়নের কমান্ডাররাও একটি ট্যাঙ্ক নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। পরপর 3টে শেল নিক্ষেপ করে গোটা বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। আজও জানা যায়নি নিহত সে ফিলিস্তিনি কোনো সশস্ত্র দলের সাথে যুক্ত ছিল নাকি একেবারেই বেসামরিক ব্যক্তি ছিল। নাবলুসে কাজ করার অভিজ্ঞতা আছে এমন একজন ফার্স্ট সার্জেন্ট ব্রেকিং দ্য সাইলেন্সকে দেয়া জবানবন্দিতে বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় কোনো ধরনের নিয়মকানুনের তোয়াক্কা না করেই তিনি একাধিকবার বেসামরিক ফিলিস্তিনি বাড়িঘরে ঢুকে বাসিন্দাদের উপর নির্যাতন চালিয়েছেন। ইসরায়েলি সেনারা ইচ্ছে করলেই যে কোনো বাসায় ঢুকছে, দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে, ঘরের ভেতর ভাঙচুর করেছে, লুটপাট করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে কর্মরত একজন ফার্স্ট সার্জেন্ট 2014 সালের গাজা যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, আমি যেখানে দায়িত্ব পালন করছিলাম সেখানে ফিলিস্তিনিরা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেনি, কোনো ধরনের হামলাও করেনি। তারপরও ইসরায়েলি সেনারা অহেতুক স্থানীয় ফিলিস্তিনিদের বসত ভিটায় নিরবিচ্ছিন্নভাবে শেল নিক্ষেপ করে গেছে। আমরা যখন অভিযান শেষে ওই এলাকা ছেড়ে বেরিয়ে আসছিলাম তখন একটি বেসামরিক বাড়িও দেখিনি যা শেলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়নি। অথচ তারা আমাদের জন্য মোটেও কোনো হুমকি ছিল না। ইসরায়েলি অবসরপ্রাপ্ত সেনারা সাহস করে মুখ খোলায় এবং ইসরায়েলি সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবস্থান নেয় মনে হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলায় বড় আকারে ধস নেমেছে। বোঝা যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার কথা বলে যেসব কর্মকাণ্ড পরিচালনা করছে, ইসরায়েলি সেনাদের একটি বড় অংশ তার সাথে একমত হতে পারছে না। ইসরায়েলি সরকার যেভাবে মিথ্যা অজুহাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় করে যাচ্ছে, ইসরায়েলি সমাজের লোকেরা তা দেখেও না দেখার ভান করে। মনে করা হতো সামরিক জীবনে যাই ঘটুক না কেন এই সেনারা অবসরে যাওয়ার পর পুরনো সেই অন্যায্য কাজগুলোকে ভুলে যাবে, নিজেদের মতো করে সাধারণ ও নিরাপদ জীবন শুরু করবে, কিন্তু তা হচ্ছে না।
অবসরে যাওয়ার পরও এই সেনারা নিজেদের ও সহকর্মীদের অপরাধগুলোকে ভুলতে পারছে না, বরং প্রচণ্ড অপরাধবোধে ভুগছে, বিবেকের দংশনে জর্জরিত হচ্ছে। গত এপ্রিল মাসে একজন ইসরায়েলি সেনা নিজের শরীরে আগুন লাগিয়ে হত্যা করে। তার পরিবার সূত্রে জানা যায়, এই ইসরায়েলি সেনা 2014 সালের গাজা অভিযানে অংশ নিয়েছিলেন। ওই যুদ্ধে নিজের হাতে করা অন্যায়গুলো নিয়ে তিনি শেষ কয়েক বছর প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। ভেতরের সব তথ্য ফাঁস করে দেয়ায় ইসরায়েলি সেনাবাহিনী ও সরকার এই ব্রেকিং দ্য সাইলেন্স নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। 2020 সালের মার্চ মাসে ইসরায়েলের হাইকোর্টে আদকান নামক সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের বিরুদ্ধে একটি লিগ্যাল পিটিশন দাখিল করে। এই পিটিশনে ব্রেকিং দ্য সাইলেন্সের বিরুদ্ধে স্পর্শকাতর সামরিক তথ্য জনসম্মুখে প্রকাশ করার অভিযোগ আনা হয়। দাবি করা হয়, এভাবে স্পর্শকাতর তথ্য ফাঁস হতে থাকলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, নিরাপত্তা বাহিনীর ইমেজ প্রশ্নবিদ্ধ হবে। যদিও ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যক্রম এখনো চলমান রয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।